ফিল্মি স্টাইলে ইউক্রেন দখলের পথে রাশিয়ার সৈন্যরা। এবার কি করবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? জানা গেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র কিছু দূরেই অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের দখল নিতে প্রায় 1.5 লাখ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে যাত্রাও শুরু করেছে রুশ সেনারা। ইউক্রেনের লাগাম নিজের হাতে ধরে রাখতে পারবেন তো জেলেনস্কি? তীব্র শীতকে ফাঁদ বানিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভক দখলের জন্য এগিয়ে যাচ্ছে রাশিয়ার সৈন্যরা। সাঁজোয়া যান এমনকি মোটরসাইকেল ব্যবহার করে ইউক্রেনের ওই গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলটি দখলের জন্য এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। 11 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পোক্রোভক দখল করার হুমকি দিয়ে আসছে রাশিয়া, কারণ এই অঞ্চলটি পুরোপুরি দখল করতে সফল হলে পাশেই থাকা দোনেস্ক অঞ্চলের বৃহত্তম দুটি শহর ক্রামাটোরস্ক এবং স্লোভিয়ানস্কের নিয়ন্ত্রণ নিতে পারবে পুতিনের সামরিক বাহিনী। এদিকে যুদ্ধের ময়দানে নিজেদের বেহাল দশার কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পোক্রোভস্কে আমাদের বাহিনীর পরিস্থিতি অত্যন্ত জটিল। এছাড়াও জাপোরিঝিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আক্রমণ বৃদ্ধি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, এই মুহূর্তে পোক্রোভস্কের ভেতরে রাশিয়ার প্রায় 300 সেনা অবস্থান করছে। এছাড়াও অভিযান আরও জোরদার করতে মস্কো 1.5 লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও রাশিয়ার দাবি, এরই মধ্যে পোক্রোভস্কের রেলওয়ে স্টেশন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর দখল নিয়েছে পুতিনের সামরিক বাহিনী। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। প্রশ্ন হলো, এবার কি ইউক্রেনের পতন সময়ের অপেক্ষা? বিশ্লেষকরা বলছেন, প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 19% অঞ্চল নিজেদের দখলে নিতে সফল হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর ভৌগোলিকভাবে ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর এক একটির দূরত্ব আরেকটির চেয়ে বেশি হওয়ায় কিছুটা হিমশিম অবস্থাতে রয়েছে রুশ সৈন্যরা। তবে নিকট ভবিষ্যতে শান্তি চুক্তি না হলে এ যুদ্ধে ইউক্রেনের পরাজয় সময়ের উপরই নির্ভর করছে, এমন মত সমরবিদদের। জানিয়ে চিন্তিত পশ্চিমারা হঠাৎ করেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়ে দিলেন ক্ষেপণাস্ত্র তৈরি নিয়ে দেশটির অবস্থান। তাহলে কি ভবিষ্যৎ যুদ্ধে আরও শক্তিশালী মিসাইল নিয়ে আসছে তেহরান? কোন ধরনের মিসাইল তৈরি করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি কত হবে তা নির্ধারণের অধিকার নেই পশ্চিমাদের, এমনটি জানিয়ে আলী লারিজানি বলেন, কোনো দেশেরই আমাদের প্রতিরক্ষামূলক কর্মসূচিতে হস্তক্ষেপ করার অধিকার নেই, কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা হস্তক্ষেপ করার অপচেষ্টা করলে তা হবে ইরানের স্বাধীনতা লঙ্ঘনের শামিল। 10 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। বর্তমানে ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর সর্বোচ্চ হামলার পরিধি 2000 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC শত্রুর বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালিয়ে আসছে। তবে ইরান যে ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করছে তার ইঙ্গিতই সম্প্রতি দিয়েছেন খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করব আমরা। প্রশ্ন হলো, এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান আসলে কি বার্তা দিচ্ছে ইসরায়েলকে? সম্প্রতি জানা গেছে ইরান অত্যন্ত গোপনে তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যাতে বহন করা যাবে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও। এই মিসাইলটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে তেহরান। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান সরকার। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। এদিকে সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছে এখনও 60% ইউরেনিয়াম রয়েছে, যার ওজন প্রায় 400 কেজি। দেশটি চাইলে সেগুলোকে 90% উন্নীত করতে পারবে। এই ইউরেনিয়ামগুলো দিয়ে ইরান 10টি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে বলেও
দাবি জাতিসংঘের পরমাণু সংস্থাটির। যদিও IAEA এর এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান সরকার। রাশিয়ার আকাশে আবারও যুদ্ধের ছায়া। রাতের অন্ধকারে আঘাত হানল কে? আর কেন রাশিয়ার এত অঞ্চল জুড়ে ড্রোন হামলার খবর? দর্শক, প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাই। রাশিয়া বলছে ইউক্রেনের ড্রোন আবারও তাদের আকাশ ভেদ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত রাতেই রুশ আকাশে প্রবেশ করেছিল 37টি ইউক্রেনীয় ড্রোন। একই রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে এই ড্রোনগুলোকে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায়, ওভার দ্য পাস্ট নাইট অ্যালার্ট এয়ার ডিফেন্স ইউনিট ইন্টারসেপ্টেড অর ডিস্ট্রয়েড 37 ইউক্রেনিয়ান UVAs। রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এই ড্রোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি 10টি ভূপাতিত হয়েছে ক্রিমিয়া উপদ্বীপের আকাশে। এটাই সেই ক্রিমিয়া যা 2014 সালে রাশিয়া দখল করে নেয় এবং যা নিয়ে এখনও তীব্র বিরোধ চলছে কিয়েভ ও মস্কোর মধ্যে। এরপর 8টি ড্রোন ধ্বংস করা হয়েছে সারাতভ অঞ্চলে, যেখানে অবস্থিত রাশিয়ার কৌশলগত ইঙ্গেলস এয়ারবেস, যেখান থেকে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানগুলো ইউক্রেনের দিকে হামলা চালায় বলে অভিযোগ আছে। এ কারণেই হয়তো ইউক্রেনের বিশেষ নজর পড়েছে এই অঞ্চলের দিকে। তবে এখানেই শেষ নয়। রাশিয়ার আরও কয়েকটি অঞ্চলে একই রাতের মধ্যে ড্রোন আক্রমণের চেষ্টা ঠেকানো হয়। এর মধ্যে ওরিয়ল অঞ্চলে 7টি, লিপেন্স 3টি, রোস্তভে আরও 3টি, ব্ল্যাক সি এর ওপরে 3টি এবং ব্রায়ানস, ভোরোনেজ ও কালুগা অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে। প্রশ্ন উঠছে, ইউক্রেনের এই আক্রমণ কি প্রতিশোধমূলক, নাকি এটি রাশিয়ার ভেতরকার সামরিক ঘাঁটিগুলোর ওপর নতুন কৌশলগত চাপ সৃষ্টি করার পরিকল্পনা? কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনীয় ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো, বিমান ঘাঁটি, এমনকি সীমান্তবর্তী শহরগুলোতেও হামলার ঘটনা ঘটছে নিয়মিতভাবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইউক্রেনের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার উদ্দেশ্য রাশিয়ার ভেতরে নিরাপত্তাহীনতার বার্তা ছড়িয়ে দেওয়া। অন্যদিকে রাশিয়া বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, যদি প্রতিরক্ষা এত শক্তিশালী হয়, তবে প্রতিদিনই কেন রুশ আকাশে ইউক্রেনের ড্রোন দেখা যাচ্ছে? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি স্বাধীনতা রক্ষার মূল্য হয় যুদ্ধ, তাহলে ইরান কি সেই মূল্য দিতে প্রস্তুত? আর পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যখন ইরানকে কোণঠাসা করতে মরিয়া, তখন কি করবে দেশটি? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ঘোষণা দিয়েছেন, ইরান তার স্বাধীনতা ও মর্যাদার পথ থেকে এক চুলও সরে যাবে না, তা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলেও। লারিজানি সরাসরি পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে তাদের উদ্বেগ আসলে একটা অজুহাত মাত্র। আসল লক্ষ্য ইরানের আঞ্চলিক প্রভাব কমানো। তাহলে প্রশ্ন ওঠে, এই ঘোষণার পেছনে কি আছে? ইরান কি সত্যিই আবার যুদ্ধের মুখে দাঁড়িয়ে, নাকি এটি এক কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনার জন্য? লারিজানি বলেন, আমরা কারো অধীনে থাকব না, আমরা আত্মসমর্পণ করব না, এমনকি তা যদি পূর্ণ সংঘাতের দিকেও নিয়ে যায়। গত জুনে যুক্তরাষ্ট্র 3টি গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনার হামলা চালায়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরান বলছে তাদের কর্মসূচি এখনও সক্রিয়। তবে দেশটি কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। তবু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও সন্দেহে অটল। প্রশ্ন হচ্ছে, যদি ইরান সত্যিই পরমাণু অস্ত্র না চায়, তবে কেন তারা পশ্চিমা তদারকি বা সীমাবদ্ধতা মেনে নিচ্ছে না? আর যদি চায়, তবে কিভাবে তারা যুদ্ধের পরও এত দ্রুত পুনর্গঠন করছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গত সপ্তাহে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি যুদ্ধপূর্ব অবস্থার চেয়েও অনেক বৃদ্ধি পেয়েছে, তবে আমরা শান্তি চাই। তার ভাষায়, আমরা শান্তি চাই কূটনীতির মাধ্যমে, কিন্তু ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।
এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, এই বার্তা জানান দেয় যে ইরান এখন আর আগের ইরান নয়। যুদ্ধের পরও তাদের সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতা আগের চেয়ে শক্তিশালী। লারিজানি পশ্চিমা দেশগুলোর প্রতি অভিযোগ করে বলেন, তারা আন্তর্জাতিক ব্যবস্থাকে নিজেদের আধিপত্যের জন্য ব্যবহার করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক ভূমিকা সবই তাদের চাপ প্রয়োগের অজুহাত। তার বক্তব্য তীক্ষ্ণ। আমেরিকা ও ইউরোপ যদি ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নিয়ে মন্তব্য করতে পারে, তাহলে ইরান কি ইউরোপের পারমাণবিক অস্ত্র নিয়ে মন্তব্য করতে পারবে? প্রশ্নটা যুক্তিযুক্ত, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। একজনের নিরাপত্তা মানে অন্যজনের হুমকি। লারিজানি বলেন, আমাদের নীতি পশ্চিমের বিরুদ্ধে নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষা করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়া। তার দাবি, ইরান কখনোই পশ্চিমের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চায়নি, বরং পশ্চিমা অহংকারী আচরণ আর রাজনৈতিক হস্তক্ষেপই সম্পর্ককে নষ্ট করেছে। কেমন প্রস্তুতি নিচ্ছে ইরান? ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় তৎপর ইরানের সশস্ত্র বাহিনী। ইহুদিবাদীদের যে কোনো নতুন আগ্রাসন ঠেকাতে মরিয়া হয়ে আছে তেহরান। আধুনিক ড্রোন থেকে শুরু করে দূরপাল্লার শক্তিশালী মিসাইল, নিজেদের অস্ত্রভাণ্ডারে সবকিছুর মজুদ বৃদ্ধি করছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। এগুলো আসলে কিসের ইঙ্গিত? ইরানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিয়োজিত রয়েছে দেশটির সেনা ও স্থল বাহিনী, এমনটি জানিয়ে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, দেশের সীমান্ত রক্ষায় আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। 12 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে পৃথক এক প্রতিক্রিয়ায় ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুদের যে কোনো আগ্রাসন মোকাবিলা করতে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। এছাড়াও নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করছি। কিন্তু হঠাৎ করেই সামরিকভাবে এত তৎপরতা শুরু করেছে কেন ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে সবসময়ই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশেষ করে ইরানের ভেতর থেকে মাঝে মধ্যেই গোপনে হামলা চালানোর ফন্দি আঁটছে ইহুদিবাদীরা। তাই সেসব চক্রান্তকে মোকাবিলা করার জন্যই সবসময় তৎপর থাকছে ইরানের সশস্ত্র বাহিনী। অন্যদিকে ইরানের সামরিক বহরে থাকা সবচেয়ে শক্তিশালী আত্মঘাতী ড্রোন শাহেদ 161-এর নতুন সংস্করণটি উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। ঘণ্টায় 135 কিলোমিটার গতিতে ছুটতে পারা এই ড্রোনটি 50 কেজি ওজনের সমান 2টি বোমা বহন করতে সক্ষম। 11 নভেম্বর পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এছাড়াও ইহুদিবাদীদের বিরুদ্ধে ভবিষ্যৎ যুদ্ধে আরও নির্ভুল হামলা চালানোর জন্য শক্তিশালী মিসাইল তৈরি করছে ইরান। নতুন এই মিসাইলগুলোর হামলার পরিধি 2000 কিলোমিটারেরও বেশি হবে বলে জানা গেছে। সমরবিদরা বলছেন, ইরান এ যাত্রায় সফল হলে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে তেহরান। আবার কি তবে আলোচনার টেবিলে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান? তাও যদি তা হয় সেই পরিচিত পরমাণু ইস্যুতেই। বহুদিন ধরে চলতে থাকা এই দ্বন্দ্বের আসলে শেষ কোথায়? ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি করতে চায়, কিন্তু শর্ত একটাই, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। এটা কি বাস্তব কূটনীতি নাকি আত্মরক্ষার দৃঢ় ঘোষণা? ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, আমরা আলোচনায় রাজি, কিন্তু ওয়াশিংটনের বার্তা বিভ্রান্তিকর। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র তৃতীয় দেশের মাধ্যমে একদিকে বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে চাপের কৌশল চালাচ্ছে। খাতিবজাদে আরও বলেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না। আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত, কিন্তু পশ্চিমা দেশগুলো এই কথায় আস্থা রাখতে পারছে না। তাদের আশঙ্কা, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ নয়, বরং সেটি অস্ত্র তৈরির ছদ্মবেশ। অন্যদিকে ইরান দাবি করছে তাদের কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। তাদের প্রশ্ন, যদি প্রযুক্তি আমাদের অধিকার হয় তবে অন্য দেশের অনুমতি নিয়ে গবেষণা করতে হবে কেন?
যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শূন্যে নামিয়ে আনতে হবে, তাহলেই চুক্তি সম্ভব। কিন্তু ইরান দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করছে, কারণ তাদের মতে এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত, কারো দয়া নয়। এই দ্বন্দ্বটা শুধু রাজনীতির নয়, এটি আস্থার লড়াইও। বিশ্বাস ও সন্দেহের মাঝখানে আটকে আছে দুই দেশের ভবিষ্যৎ। চলতি বছরের জুন মাসে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। তারপরেই থেমে যায় সব আলোচনা। এখন মাস কয়েক পর আবার আলোচনা শুরু হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের ধ্বংসস্তূপে বসে কি নতুন আস্থা গড়ে তোলা সম্ভব? গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যখন ইরান প্রস্তুত তাহলে যুক্তরাষ্ট্রও প্রস্তুত। একই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। বিশ্লেষকেরা বলছেন, ইরানের কৌশল হলো ভারসাম্যের শক্তি দেখিয়ে আলোচনার টেবিল নিজের নিয়ন্ত্রণে রাখা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও চায় চাপের মধ্যে সংলাপ, যাতে ইরান বাধ্য হয় ছাড় দিতে, অর্থাৎ উভয় পক্ষই শান্তি চায়, কিন্তু নিজের শর্তে। কেন হঠাৎ করে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের কথা ভাবছে? আর ঠিক এই সময়েই কেন ইরান বলছে তারা আরো জোরালোভাবে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের পাশে দাঁড়াচ্ছে? বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় কারা চাল দিচ্ছে আর কে হচ্ছে টার্গেট? সাম্প্রতিক এক প্রতিবেদনে ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ওমান উপসাগরের তীরে ইরানের দক্ষিণ উপকূলের কাছে নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলতে। লক্ষ্য, এলাকার জ্বালানি রুট আর বাণিজ্য পথের নিয়ন্ত্রণ শক্ত করা। এই ঘাঁটির অবস্থান কোথায় হতে পারে? ভেলায়েতের মতে যুক্তরাষ্ট্রের আগ্রহ সবচেয়ে বেশি পাকিস্তানের গোয়াদার বন্দর এবং ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের আশেপাশে। এমন একটি কৌশলগত অবস্থান যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য গুরুত্বপূর্ণ সড়ক পথ ও সমুদ্র রুটের খুব কাছেই। ভেলায়েতের ভাষায় যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ এলাকাটিতে প্রভাব বিস্তার করতে চায়, যাতে তারা আঞ্চলিক বাণিজ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং চীনের উত্থানকে ঠেকাতে পারে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যি চীনের প্রভাব রোধ করতে চাইছে, নাকি ইরানের ভৌগোলিক গুরুত্ব নতুন করে কাজে লাগাতে চাইছে? ওমান উপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই রুট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোর একটি। ভেলায়েতি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য, এশিয়া এবং অন্য অনেক জায়গায় প্রতিরোধের মুখে পড়ছে। তবু তারা নতুন ঘাঁটি বানিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়। কিন্তু ইরানের বার্তা স্পষ্ট, আমরা স্বাধীন ও প্রভাবশালী রাষ্ট্র, আমরা পশ্চিমা হস্তক্ষেপ মানি না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এবার প্রশ্ন, ইরানের এই অবস্থান শুধু প্রতিরোধের কণ্ঠ নাকি বৃহত্তর জোটের কৌশল? ঠিক একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংসদে জানিয়েছেন, তাদের কূটনৈতিক প্রচেষ্টার বড় অংশ এখন নিবেদিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের পক্ষে। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এই শব্দগুচ্ছের মানে, এটি আসলে এমন এক জোট যেখানে ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি আন্দোলনের মতো গোষ্ঠীগুলো একই সুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করে। আরাকচি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজই এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে সমর্থন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। এক অর্থে আমরা এখন সেই জোটেরই পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে কাজ করছি। যদিও পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, ইরানকে দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছে লেবানন, ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন সীমিত করতে। তাদের মতে এই সমর্থনই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, সংঘাত ও প্রক্সি যুদ্ধের প্রধান কারণ। কিন্তু ইরানের বক্তব্য আলাদা। তারা বলে, আমাদের লক্ষ্য হলো বহুমুখী বিশ্ব ব্যবস্থা গঠন করা, যেখানে কোনো একক শক্তির আধিপত্য থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ভোটারদের প্রভাব কতটা শক্তিশালী, আর এই শক্তি কি আগামী কংগ্রেস নির্বাচনে প্রভাব ফেলতে পারে?
নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে মুসলিম ভোটাররা সমর্থন করেছেন ৯৭%। শুধু তাই নয়, ভার্জিনিয়ার মুসলিম সিনেটর গাজালা হাশমিও লেফটেন্যান্ট গভর্নর পদে পেয়েছেন ৯৫% মুসলিম ভোট। এখন প্রশ্ন, মুসলিম ভোটাররা কি কেবল মুসলিম প্রার্থীদেরই সমর্থন করছেন? উত্তরটা না। শুধু মুসলিম প্রার্থীদেরই নয়, ডেমোক্র্যাটিক পার্টির মধ্যপন্থী অমুসলিম প্রার্থীরাও পেয়েছেন মুসলিম ভোটারদের কাছ থেকে ৮৫% সমর্থন। ক্যালিফোর্নিয়ার প্রস্তাব ৫০-এর পক্ষে মুসলিম ভোটারদের সমর্থন ৯০%। ১,৬২৬ জন মুসলিম ভোটারের ওপর ভিত্তি করে তৈরি CSIR এর বুথ ফেরত জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে মুসলিমদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। তাদের এই সক্রিয় অংশগ্রহণ কি ভবিষ্যৎ মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে? মার্কিন মুসলিমরা শুধু ভোট দিচ্ছেন না, তারা গড়ছেন দেশের ভবিষ্যৎ। ডেট্রয়েট, হ্যামট্রমি, ডিয়ারবর্ন এবং ডিয়ারবর্ন হাইটসে মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। মোট ৭৬ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে ৩৮ জন বিজয়ী। CSIR বলছে মুসলিম ভোটাররা ইসলাম বিদ্বেষের মুখেও নিজেদের ও প্রতিবেশীদের ভবিষ্যৎ গড়ছেন। প্রমাণ হচ্ছে দেশের শক্তি নির্ধারণে পক্ষপাত নয়, অংশগ্রহণই মুখ্য বিষয়। এবারে নির্বাচনে বহু প্রার্থী আবার ডেমোক্র্যাট দলে ফিরে এসেছেন, বিশেষ করে যারা পূর্বে ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে দূরে সরে গিয়েছিল। আগামী বছরের কংগ্রেস নির্বাচন আব্দুল এল সায়েদ সহ আরও মুসলিম প্রার্থী যুক্ত হবেন। মার্কিন রাজনীতিতে মুসলিমদের উপস্থিতি আরও শক্ত হবে। মার্কিন মুসলিম ভোটাররা এবার শুধু ভোট দিচ্ছেন না, তারা গঠন করছেন গণতন্ত্রের নতুন দিক। এখন প্রশ্ন থেকে যায়, আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কি তাদের এই শক্তি আরও বড় প্রভাব ফেলবে? রাশিয়ার বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র করল ইউক্রেন? এর মাধ্যমে ইউক্রেন কি নিজের বিপদ নিজেই ডেকে আনলো? রাশিয়ার যুদ্ধবিমান ছিনতাই করে কি করতে চেয়েছিল ইউক্রেনের গোয়েন্দারা? রাশিয়ার একজন পাইলটকে দিয়েই দেশটির MiG-31 সিরিজের যুদ্ধবিমান হাইজ্যাক করার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন, যার জন্য ওই পাইলটকে প্রায় $৩ মিলিয়ন পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা। কিন্তু কিভাবে এই ষড়যন্ত্র ব্যর্থ করল রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধ লাগিয়ে দেওয়ারই ষড়যন্ত্র করছে ইউক্রেন। MiG-31 সিরিজের যুদ্ধবিমানটি হাইজ্যাক করে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা ন্যাটোর বৃহত্তম বিমান ঘাঁটিতে হামলার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন। এ প্রসঙ্গে FSB জানিয়েছে, ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তর এবং যুক্তরাজ্য মিলিতভাবে রাশিয়ার একটি যুদ্ধবিমান হাইজ্যাক করার ষড়যন্ত্র করেছিল, যাতে সজ্জিত ছিল কিনঝাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। FSB আরও জানিয়েছে, বিমানটি হাইজ্যাক করার জন্য রাশিয়ার পাইলটকে $৩ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেন। এরপর সেই বিমানটি দিয়ে রোমানিয়ার কনস্টান্টা শহরের কাছে ন্যাটোর বৃহত্তম একটি বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল শত্রুরা। তবে ইউক্রেন ও যুক্তরাজ্যের সম্মিলিত এই প্রচেষ্টাকে ব্যর্থ করেছে রাশিয়ার গোয়েন্দারা। ১১ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। ন্যাটোর প্রায় ১০,০০০ সেনার অবস্থান নিশ্চিত করতেই মূলত রোমানিয়ার ওই ঘাঁটিটির নির্মাণ কাজ চলছে। এখান থেকেই ভবিষ্যতে ইউক্রেনকে বিভিন্ন ধরনের সামরিক রসদ সরবরাহ করবে ন্যাটো, এমন ধারণা বিশ্লেষকদের। ২০৪০ সালের মধ্যে ন্যাটোর ওই ঘাঁটিটির নির্মাণ কাজ শেষ হবে। কিন্তু ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধ কেন লাগিয়ে দিতে চায় ইউক্রেন? প্রায় ৪ বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়ছে ইউক্রেনের সেনারা, কিন্তু সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী কিয়েভের। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইউক্রেনকে দিয়েছে অঢেল অস্ত্র ও অর্থ, সম্প্রতি আবার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথমে অবশ্য ন্যাটোর মাধ্যমেই কিয়েভকে সেই অস্ত্র দেওয়ার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু রাশিয়ার হুমকির মুখে সেই পদক্ষেপ গ্রহণ থেকে পিছু হটেন ট্রাম্প।
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে রাশিয়ার বিরোধ লাগলে ইউক্রেন কিছুটা শক্তিশালী হবে। কারণ চলমান যুদ্ধে তখন ইউক্রেনকে একাই লড়তে হবে না, তাদের সমর্থনে যোগ দেবে ন্যাটোর সেনারাও।